নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি শুরু করছি আমাদের নতুন অনুষ্ঠান পলিটিক্স। আর একবার বলে রাখি, আমাদের এখন সকালবেলায় 8টার সময় পলিটিক্স, আর রাত্রিবেলায় 7টা, 6:30, 7টা নাগাদ মতামত। আমাদের নতুন যে বাড়ানোর চ্যানেল সেটা শুরু হয়ে গেছে, তাতে সবকটা পুরনো এপিসোড অলরেডি লোড করে দেওয়া হয়েছে, নতুন এপিসোড এবার থেকে আসতে থাকবে। তো যাই হোক, আমরা শুরু করছি আজকে আমাদের পলিটিক্সের অনুষ্ঠান, এবং আজকের শীর্ষক 2005-2025 সুশাসন বাবু নীতিশ কুমার কিভাবে পল্টু কুমার হয়ে গেলেন। 2005-এর সুশাসনের স্বপ্ন দেখানো মানুষটা আজ কোথায়? অসংলগ্ন কথা বলছেন, আচরণ করছেন, নিহাতি বিহারের এক তৃতীয় চতুর্থ শ্রেণীর মহল্লার নেতার মতন বিহেভিয়ার। তিনি এখন নিজের দলের এনডিএরও বোঝা, যে বোঝা তারা নামাতে পারছে না, কারণ এক, তার এক বিরাট অতীতের জন্য, দুই, এনডিএতে বিকল্প মুখ্যমন্ত্রী মুখ নেই, না হলে কবেই এলেবেলে হয়ে যেতেন 2005-এর সুশাসন বাবু। 2005 সালের ডিসেম্বরে যখন নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, তখন তিনি ছিলেন রাজ্যের মানুষের কাছে পরিবর্তনের এক নয়া চেহারা, এক নতুন প্রতীক। বিহার তখন ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে অন্যতম। প্রশাসন অচল, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এবং দীর্ঘদিনের দুর্নীতিতে রাজ্য প্রায় পঙ্গু হয়ে গিয়েছিল। এই অবস্থা থেকে নীতিশ কুমার বিহারকে উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিলেন। এটাই সাধারণ পারসেপশন, আমি বলছি না এটাই অবস্থা ছিল, এটাই সাধারণ পারসেপশন। কিন্তু এর পেছনে এক অন্য উত্থানের গল্প ছিল, সেই গল্পটাও শোনা উচিত। এক দীর্ঘ সময় জুড়ে উত্তর ভারত জুড়ে উচ্চবর্ণের দাদাগিরি, সেটাই ছিল জাতীয় রাজনীতির মূল সমীকরণ। আর তার সঙ্গে ছিল সংখ্যালঘু মুসলমানদের গান্ধী নেহেরুর কংগ্রেসকে ঢালাও সমর্থন। বিহারে তার ছবি দেখতে আর বুঝতে হলে প্রকাশ ঝার দামুল ছবিটা দেখুন। উচ্চবর্ণের শোষণ আর শাসন কাকে বলে বুঝতে পারবেন। তার বিরুদ্ধে 70-এর দশক থেকে কমিউনিস্ট বিপ্লবীদের কিছু পকেটে লড়াই ছিল, কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে জেপি আন্দোলনের সময় থেকে ছবিটা বদলাতে থাকলো। আর জেপির তিন চালা লালু, নীতিশ আর রামবিলাস, এরাই ওবিসি দলিতদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। আর লালু যাদব মুখ্যমন্ত্রী হবার পরে সেই লড়াইয়ের সঙ্গে এক ধরনের প্রশাসনিক সাহায্য জুড়ে যায়। হঠাৎই দলিত, পিছড়ে বর্গ, অতি পিছড়ে মানুষজন এক ধরনের ক্ষমতার স্বাদ পেয়ে তার অতি ব্যবহারে মত্ত হয়ে পড়েন। মানে এতদিন ধরে উচ্চবর্ণের মানুষজন যে অত্যাচার করেছে, যে দুর্নীতি করেছে, যে অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে, তার সবকটাই তারাও শুরু করে দিল। এবার সমস্যা হলো, তারা উচ্চবর্ণের মতন 9, 10, 12% নয়, তাদের বিরাট সংখ্যা, 65% প্রায় তারা। আর সঙ্গে তারা পেয়ে গেল প্রশাসনকে। সেটাকেই সেদিনের উচ্চবর্ণের লোকজন হঠাৎই জঙ্গল রাজ বলে চিৎকার করে জাতীয় সংবাদ মাধ্যমে বিহারে এক জঙ্গল রাজের ছবি তুলে ধরলো। ঠিক সেই সময় নীতিশ কুমারের উত্থান। তিনি ওই কাস্ট পলিটিক্সকে বিকাশ উন্নয়নের সঙ্গে জুড়ে প্রশাসনকে খানিকটা নিরপেক্ষ করে দুদিকেই সুনাম কামালেন। আর সেই সময় মিডিয়াতে তার রাজনীতিকে তুলে ধরা হচ্ছিল এক পারফরমেন্স বেসড পলিটিক্স, বা কাজের ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনীতি হিসেবে। তা ছিল না, কিন্তু এরকম একটা পারসেপশন তৈরি হচ্ছিল। তার পরিচিত হয়ে গেল উন্নয়ন পুরুষ। মানুষ মনে করতো তিনি কেবল স্লোগান দেন না, কাজ করেন। তিনি কেবল জাতপাতের রাজনীতিতে আটকে না থেকে সুশাসন প্রতিষ্ঠা করতে চান। কিন্তু যদি খতিয়ে দেখা হয়, তিনি ওই একই দলিত রাজনীতি, একই কর্মী কৈরি পকেটে তার রাজনীতি করে গেছেন। কিন্তু আজ 2025 সালের দিকে তাকানো যাক, সে একই নীতিশ কুমারকে দেখা যাচ্ছে তার প্রতিপক্ষের মতন বিশাল বিশাল পপুলিস্ট স্লোগান দিতে। তিনি মহিলাদের সরাসরি আর্থিক সাহায্য দেওয়ার কথাও বলছেন, ঘোষণা করেছেন 1 কোটি চাকরি দেবার। তাহলে এই 20 বছরের যাত্রাপথে কি এমন ঘটলো যে একজন তথাকথিত স্থিতদ্বীপ প্রশাসক ক্ষমতা ধরে রাখার খেলায় বারবার জোট পাল্টাতে গিয়ে নিজের মূল আদর্শ থেকে সরে এলেন? কেন সরলেন? এই পরিবর্তন ক্ষমতার লোভে বারবার আপোষ করা, নাকি কেবলই রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার মরিয়া চেষ্টা, মুখ্যমন্ত্রী হয়ে থাকার মরিয়া চেষ্টা, এটাই ভবিতব্য ছিল? মানে এই একটা অপশন। আর একটা অপশন হচ্ছে গিয়ে এটাই ভবিতব্য ছিল, কারণ তিনি আসলে এক উন্নয়নের সুশাসনের ভান করেছিলেন, যে ভনিতা আজ ভেঙে খানখান হয়ে গেছে। এই প্রশ্নটাই আজ বড় হয়ে দাঁড়িয়েছে। নীতিশ কুমারের রাজনৈতিক যাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 2005-2010-এ।
এটা তো ঘটনাই যে 2005 সালের আগে বিহারের পরিস্থিতি ছিল ভয়াবহ, প্রশাসন পঙ্গু হয়ে গিয়েছিল, আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল ভয়ঙ্কর রকমের বেশি। লালু জানতেন তার বিরাট ভোটার বেস এই নিয়ন্ত্রণ দখল নিতে চায়, যে এতদিন তাদের উল্টো শিবিরের হাতে ছিল। তখন একজন ব্রাহ্মণ বা ভূমিহার থানায় এসে দারোগাকে বলে দিতেন কাকে গুলি করে মারতে হবে, কোথায় পুলিশকে বন্দুক নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। এবার তখন সেই একই কাজ যাদবরা করেছেন, মুসলমানেরা করেছেন, তৈরি হয়েছে MY মুসলমান যাদব সমীকরণ। রাজ্যের এই চরম বিশৃঙ্খল অবস্থাকে বিহারের মানুষ জঙ্গলরাজ বলে জানতো। ডেভেলপমেন্টের বিশেষজ্ঞরা বিহারকে প্রায় লস্ট কজ বা বাতিল রাজ্য হিসেবে ধরে নিয়েছিলেন। এদিকে বিজেপি উত্তর ভারতে সব জায়গায় ধীরে ধীরে বেড়ে উঠলেও বিহারে তাদের কোনো জায়গা ছিল না। ঐতিহাসিকভাবে যেরকমভাবে বাংলায় ছিল না, ওখানেও ছিল না, নেতাও ছিল না, আজও নেই। সেই তারা তখন নীতিশ কুমারের ওপরে বাজি ধরলেন। নীতিশ কুমার হয়ে উঠলেন তাদের ঘোড়া। 2005-2010 সালের নির্বাচনে নীতিশ কুমার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন NDA জোটের সঙ্গে ক্ষমতা ধরে রাখলেন। জোটের এই যে স্থিতিশীলতা তাকে একটা কঠোর দীর্ঘমেয়াদী সংস্কারের সুযোগ করে দিয়েছিল, কারণ সংখ্যাগরিষ্ঠতা ছিল, তিনি কাজ করতে পারছিলেন। এই সময় সবচেয়ে বড় সাফল্য ছিল আইন শৃঙ্খলা কিছুটা হলেও ফিরিয়ে আনা, দ্রুত বিচার নিশ্চিত করার একটা কাজকর্ম শুরু হয়েছিল, অপরাধীদের বেশ কিছু কঠোর শাস্তিও হয়েছিল। এরকম নয় এই আমাদের যোগীরাজের মতন এনকাউন্টার নয়, শাস্তি হচ্ছিল, জনগণের মধ্যে প্রশাসনের উপরে একটা নতুন করে আস্থা তৈরি হচ্ছিল। এবং এর সঙ্গে প্রশাসনিক কাঠামোকে সচল করার তিনি কতগুলো কাজ করলেন। বিকেন্দ্রীকরণ শুরু করলেন, মানে তলার সারিতে ক্ষমতা দিয়ে দেওয়ার কাছে, জনগণের কাছে সরকারের একটা দায়বদ্ধতা, একটা জবাবদিহিতা বাড়াতে, তথ্য জানার অধিকার, RTI বাস্তবায়নে বিহার কিন্তু ভারতের প্রথম দিকের রাজ্যগুলোর মধ্যে স্থান করে নিয়েছিল সেই সময়। এই সময় রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থার খানিকটা উন্নতি প্রধান আলোচনার কেন্দ্রে এগুলোই ছিল। সংস্কারগুলো তাকে জাতপাতের জটিল সমীকরণের ঊর্ধ্বে উঠে একজন সুশাসন বাবু হিসেবে পরিচিত করে তুলেছিল। নীতিশ কুমারের রাজনীতির এক গুরুত্বপূর্ণ দিক হলো মহিলাদের সমর্থন। হ্যাঁ, জোট যাই হোক না কেন, তিনি মহিলাদের সমর্থনকে তার ক্ষমতা ধরে রাখার প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেটা প্রায় 20 পর্যন্ত সেটা ছিল। বিহার ছিল ভারতের প্রথম রাজ্য যারা 2006 সালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোতে, 2007 সালে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করেছিল। এটা মহিলাদের কাছে বিরাট ব্যাপার ছিল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের উপস্থিতি বাড়ানোর জন্য সাইকেল, বিনামূল্যে ইউনিফর্ম চালু করেছিলেন, মেয়েদেরকে দেওয়া হতো। এর ফলে শুধুমাত্র ড্রপ আউট কমেনি, মেয়েদের মধ্যে সাক্ষরতার হার বেড়েছিল। বিহারের রাজ্যে জন্মহারও কমতে শুরু করেছে। কিন্তু এসব শুরু করেছিল, সরকারি চাকরিতে তিনি মহিলাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংরক্ষণ ব্যবস্থা চালু করেছিলেন। 2006 প্রাথমিক শিক্ষক নিয়োগে 50% সংরক্ষণ করেছিলেন। 2016 সাল থেকে প্রত্যেক সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এই পদক্ষেপগুলো মহিলাদের একটা বিশাল ভোট ব্যাংকে তার পক্ষে নিয়ে গিয়েছিল, যার ফলে তিনি বিজেপির সঙ্গেই থাকুন আর RJDর সঙ্গেই থাকুন, মহিলাদের ভোট কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন। আর সেই ভোট ধরে রাখার জন্য আরো নতুন পথে চলার বদলে 2016 থেকে তিনি একটা বাঁকা পথে ঢুকে পড়লেন। 2016-তে চালু করা হলো মদ নিষিদ্ধ করার ঘোষণা। এটা ছিল তার মহিলাদের সমর্থন ধরে রাখার আর একটা প্রশাসনিক পদক্ষেপ। অবশ্য এই নীতির কারণে গার্হস্থ্য হিংসা যেগুলো ঘটনাগুলো সেগুলো অনেকটা কমে আসতে শুরু করলো। মহিলাদের মধ্যে ব্যাপক সমর্থনও শুরুর দিকে এটা ছিল, কিন্তু এক বিরাট বাজেটারি গ্যাপ তৈরি শুরুয়াত এখান থেকে। অর্থাৎ এক্সাইজের যে রোজগার আজকের দিনে রাজ্য সরকারের কাছে মূল রোজগার হয়ে দাঁড়াচ্ছে, সেই রোজগার থেকে বিহার বঞ্চিত হয়ে গেল। এবং আর কিছুদিন পর থেকেই গোটা রাজ্য জুড়ে সর্বত্র বেআইনি মদের ছড়াছড়ি হয়ে গেল। বাড়িতে বসেই মদ পেয়ে যাচ্ছে সেই মানুষেরা যারা চাইছে। মহিলারা আবার সেই একই গার্হস্থ্য হিংসার মুখোমুখি হতে শুরু করলেন। আর এবারে থানাতেও যাবার উপায় ছিল না, তাহলে স্বামী বা বাবা বা ছেলেকে হাজতে যেতে হবে, বিরাট টাকা ঘুষ দিয়ে ছাড়াতে হবে, না হলে মামলার খরচ নিয়ে পাগল হয়ে যেতে হবে। হ্যাঁ, বিহারের মহিলারা এখন এই আইনের ফলে উল্টে ক্ষতিগ্রস্ত। নীতিশ কুমারের মহিলা ভোট ব্যাংক গত 5 বছরে কমছে, এবারে তা আরো পরিষ্কার বোঝা যাবে। কিন্তু 2020 পর্যন্ত আমরা দেখেছি এই মহিলাদের জন্য যে কাজগুলো তিনি করেছেন সেগুলো তার একটা সলিড ভোট ব্যাংক, একটা নিরাপদ ঘাঁটি তৈরি করেছিল। তিনি যখনই রাজনৈতিক আপোষ বা বারবার জোট পরিবর্তন করেছেন, এই মূল সমর্থক মহিলা ভোট, এটা কিন্তু কাস্টের ভোট না, মহিলা ভোট, যে কোনো কাস্টের, তার দিকে থেকেছে।
কিন্তু তার বেশ কিছু আগে থেকে 2013 সালের পর থেকে নীতিশ কুমারের রাজনীতিতে আদর্শ ইত্যাদির চেয়ে ক্ষমতার ব্যাপারটা প্রধান হয়ে উঠল। 2013-তে তিনি এনডিএ ছেড়ে দিলেন। সেই সময় তার এই সিদ্ধান্তের কারণ ছিল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর উত্থান। তিনি বললেন ওটা হচ্ছে গিয়ে গুজরাটের দাঙ্গার নায়ক। নীতিশ কুমার তখন নিজেকে ধর্মনিরপেক্ষতার রক্ষাকর্তা হিসেবে তুলে ধরছেন। 2015 সালের নির্বাচনে ক্ষমতা টিকিয়ে রাখতে একেবারে বিপরীত মেরুতে থাকা তার দীর্ঘদিনের শত্রু লালু প্রসাদ যাদবের আরজেডি আর কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধন তৈরি করেছিলেন। এটাই মহাগঠবন্ধনের শুরুয়াত। প্রশান্ত কিশোর এই কেমিস্ট্রিটা তৈরি করেছিলেন। এই পদক্ষেপ তার যে একটা নীতিনিষ্ঠ ভাবমূর্তি, জঙ্গলরাজের বিরুদ্ধে তার লড়াই ইত্যাদি, সেই ভাবমূর্তিকে ভেঙে চুরমার করে দিল। আবার 2 বছরের মধ্যে আবার নাটকীয় পট পরিবর্তন ঘটল। 2017 জুলাই মাসে আবার আরজেডি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি মহাজোট ছেড়ে আবার বিজেপির দিকে চলে গেলেন। 2020-তে বিধানসভা নির্বাচনের পরে তার রাজনৈতিক বর্চস্ব, যেটাকে বলে হেজিমনি, দাদাগিরি, সেই জায়গাটা কমতে শুরু করলো, কারণ তার এমএলএ সংখ্যা কম, বিজেপির এমএলএ সংখ্যা বেশি। এর ফলে নীতিশ মুখ্যমন্ত্রী থাকলেও জোটের মধ্যে তার বড় ভাই বিগ ব্রাদার তকমাটার বদলে বিজেপির বকলমে মুখ্যমন্ত্রী, এই পরিচিতিটা সামনে আসতে শুরু করলো এবং বিজেপির মধ্যে থেকেও সেই হাবভাব দেখা গেল। খানিকটা অসহায় নীতিশ, কখন কি করবেন, কি করছেন তা নিয়ে প্রশ্ন ওটা শুরু হয়ে গেল। প্রশাসনে মন নেই, কেবল কুর্সির লড়াই চালিয়ে গেছেন তিনি এই 2020 থেকে 2025। 2022-এর আগস্টে তিনি আবার বিজেপির বিরুদ্ধে জোট ভাঙার চেষ্টা করলেন। তাকে দুর্বল করার অভিযোগ তুলে আরজেডিতে মহাজোটের সঙ্গে আবার জোট বাঁধলেন। আবার সেই একই কথা, ওরা সাম্প্রদায়িক, ওরা মুসলমান বিরোধী, ওরা সংখ্যালঘু বিরোধী। হ্যাঁ, কিন্তু আবার আগের যে জঙ্গলরাজ সেটা আবার পাল্টে গেল, তাদের ধারেই চলে এলেন। কিন্তু 2024 সালের জানুয়ারিতে তিনি আবার আরজেডি ছেড়ে এনডিএতে চলে গেলেন। এটা ছিল তার 20 বছরের 9 বারের মতন মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ। 20 বছরে 9 বার, বারবার জোট পরিবর্তনের ফলে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা মার খেয়েছে। আর এই অস্থিরতা প্রমাণ করে দেয় যে দীর্ঘমেয়াদী স্থিতিশীল প্রশাসন দেওয়ার চেয়েও মুখ্যমন্ত্রীর চেয়ারটাই তার কাছে সবচেয়ে বড় লক্ষ্য। তিনি একজন স্বয়ংসম্পূর্ণ নেতা থেকে জোট নির্ভর নেতা হয়ে উঠছেন। মজার কথা হলো, যখন তিনি বিজেপির সঙ্গে থাকেন তখন তার ভাষ্য বিভিন্ন ভাষণে সম্পূর্ণভাবে উন্নয়নমুখী, পরিবারতন্ত্র বিরোধী। তিনি জোর দেন তারা মিথ্যা নয়, কাজের উপরে মনোনিবেশ করছেন ইত্যাদি। তিনি আরজেডিকে আক্রমণ করে বলেন বিহারের অন্ধকার যুগ, জঙ্গলরাজ। তিনি লালু প্রসাদের পরিবারতন্ত্র, দুর্নীতির ওপরে আক্রমণ করছেন। আবার ঠিক সেই তিনি যখন আরজেডির সঙ্গে থাকেন তখন তার ফোকাস পুরোটাই পাল্টে যায়, 180 ডিগ্রি শিফট। তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ শক্তির মুখ। এই সময় সবচেয়ে বড় নীতি ছিল জাতপাতের গণনা, এই যখন মহাগঠবন্ধনের সঙ্গে ছিল কাস্ট সেন্সাস। এই দাবিটা আরজেডির মতো আঞ্চলিক দলগুলো করেছিল। নীতিশ কুমার সেটাতে প্রধান প্রবক্তা হয়ে উঠলেন। এখন সেই জাতি গণনা জাতাকলে তিনি নিজেই পড়েছেন, কিন্তু আগেই বলেছি 2005-2015 তার উন্নয়ন, বিকাশ ইত্যাদি কথাবার্তাতে সার অংশ কিছু ছিল না। আসলে বিহারের অর্থনীতিকে কোথাও এক আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাবার কোনো কাজই তিনি করেননি। যে বিহার 60-এর দশক পর্যন্ত দেশের 40% চিনি যোগান দিত, সেখান চিনি মিল থেকে আসতো, সেই বিহারে একের পর এক চিনি মিলগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। নতুন কারখানা এলো না, নতুন বিনিয়োগ এলো না। বিহারিরা অন্য রাজ্যে বিহারি মজদুর হিসেবে থেকে গেলেন। তার সুশাসনে অর্থনীতির বালাই ছিল না। তিনি কেবল প্রশাসনিক কাঠামোকে খানিকটা নিরপেক্ষ করে নিজেকে সুশাসন বাবু হিসেবে প্রজেক্ট করেছিলেন। আর সেই চামড়াটাও খসে গেছে। মদ বিক্রি বন্ধ এখন সারা রাজ্যে নিজেই বড় সমস্যা। তার চেয়েও বড় সমস্যা বেকারত্বের, পরিযায়ী শ্রমিকদের। আর তাই তিনি সেই দাবি করা পারফরম্যান্স বেস পলিটিক্স থেকে সরে গিয়ে একেবারে উল্টো দিকে পপুলিস্ট রাজনীতিতে নেমে পড়েছেন। 2005 থেকে 15 পর্যন্ত পরিকাঠামোগত উন্নয়নে বেশ কিছু পরিবর্তন হলেও বিহারের বিশাল বেকারত্বের সমস্যা ছিল অনড়, এক ফোঁটাও কিছু হয়নি। তার নীরব সংস্কার নীতি এই বিরাট সংখ্যার মানুষের চাহিদাকে পূরণ করতে পারেনি। আর এবারে ঠিক সেই জায়গাটাতেই ঢুকে পড়েছেন আরজেডি নেতা, তরুণ নেতা তেজস্বী যাদব। তিনি এক পরিবারে এক সরকারি চাকরির মতন একটা উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতিকে সামনে রেখে মাঠে নামতেই প্রায় দিশেহারা নীতিশ কুমার 1 কোটি চাকরির কথা বলতে শুরু করেছেন। মাথায় রাখুন, একটা সময়ে নরেন্দ্র মোদী 2014-তে বছরে 2 কোটি চাকরির কথা বলেছিলেন সারা দেশের। ইনি কেবল বিহারে 1 কোটি চাকরির কথা বলছেন। সবাই তিনি পরিষ্কার বুঝে গেছেন কেবল সুশাসন দিয়ে আর ভোট পাওয়া যাচ্ছে না, এটাই তার রাজনৈতিক দুর্বলতা, এবং সেই ছবিটা এখন পরিষ্কার।
এখন তিনি সরাসরি নগদ টাকা দিচ্ছেন। বর্তমানে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীদের জন্য বলেছেন 10,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে, ভবিষ্যতে 2 লাখ পর্যন্ত সহায়তার কথা ঘোষণা করে। মানে একটা কোথাও থামছেন না। তিনি আগের অবস্থান থেকে সরে গেছেন, এখন তিনি না ঘাড়কা না ঘাটকা। সুশাসন বাবু তকমা আর নেই। এদিকে এক তরুণ নেতার সামনে অপ্রস্তুত, হতাশ, ফুরিয়ে যাওয়া এক নেতার মতো বিহ্বল। 2005 সালে নীতিশ কুমার ছিলেন একজন দৃঢ়চেতা প্রশাসক, একজন অ্যাডমিনিস্ট্রেটর, যিনি প্রশাসনকে সোজা করতে চেয়েছিলেন। তার রাজনীতি মানুষের সমর্থন পেয়েছিল। আমি পারসেপশনের কথা বলছি, ঘটনা যেটা ঘটেছিল সেগুলো আলাদা। অনেক এখনো বোঝা যাচ্ছে যে আসলে অর্থনীতির দিকে কোনো মনোযোগ তিনি তখনও দেননি, এখনো দেন না। কিন্তু আজ 2025 সালে নীতিশ কুমারের পারসেপশন হচ্ছে কি একজন দুর্বল নেতা, তার রাজনৈতিক ক্ষমতা শেষ, তিনি এখন যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীর পদটাই কেবল ধরে রাখতে চাইছেন। তিনি কিং মেকার হওয়ার চেষ্টা ছেড়ে দিয়ে যে কোনো মূল্যে কিং হোল্ডার হয়ে থাকতে চাইছেন, কিন্তু সে সুযোগ তিনি পাবেন না। বিহারের ইতিহাসে না তিনি সুশাসন বাবু হয়ে থাকলেন, না একজন নিজের ধার শক্তপোক্ত রাজনীতিবিদ হতে পারলেন। 2025-এ বিহারের ইতিহাস সম্ভবত আগ্রা ফোর্টে বন্দী বৃদ্ধ নবাবের পরিণতির মতো নীতিশের শেষ দিনগুলোকেই করুণার চোখে দেখে যাবে। এই পর্যন্তই আজকে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।